মুখপাত্র চিন্ময় দাসকে ঘিরে দিনভর উত্তপ্ত ছিল চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ। তাকে বহনকারী প্রিজন ভ্যান আটকে ৩ ঘণ্টা ধরে বিক্ষোভ করেন তার অনুসারীরা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়দের ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ হয়। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। মঙ্গলবার বেলা ৩টার পর এই উত্তেজনা ছড়ায় চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে। চিন্ময় কৃষ্ণ দাসকে বহনকারী প্রিজন ভ্যানের চারপাশে অবস্থান নেয়া তার সমর্থকদের সরাতে গেলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ। এর আগে বেলা ১২টার দিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চিন্ময় দাসের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ সময় আদালত চত্বরে হট্টগোল হয়। এরপর তাকে প্রিজন ভ্যানে তোলা হলে সেটি অবরুদ্ধ করে রেখে বিক্ষোভ শুরু করেন তার অনুসারীরা। উনি জাতীয় পতাকাকে স্যালুট করে কিন্তু সমাবেশটা শুরু করেছিলেন। তো রাষ্ট্রদ্রোহের তো প্রশ্নই আসে না। এই মামলাটা একটা মিথ্যা মামলা এবং এটার ব্যাপারে আমরা সংক্ষুব্ধ। সুনির্দিষ্টভাবে এই আন্দোলনকে একটা রূপরেখা দিয়েছে, ওই রূপরেখাকে নস্যাৎ করতে এটা মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আমরা আমাদের প্রভুর নিঃশর্ত মুক্তি চাচ্ছি। তবে প্রায় ৩ ঘণ্টা ধরে তারা পুরো আদালত চত্বর অবরুদ্ধ করে রাখলেও অ্যাকশনে যায়নি আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে চিন্ময় দাসের জামিন চেয়ে তার আইনজীবী একটি আবেদন করে মহানগর দায়রা জজ আদালতে। দুপুরে সেটি নিয়ে শুনানির কথা থাকলেও হয়নি। এজন্য সময় নির্ধারণ করা হয় বুধবার। এরপরই চিন্ময়কে কারাগারে নিতে তৎপর হয় পুলিশ। শুরু হয় বিক্ষোভকারীদের সরাতে অ্যাকশন। টিয়ার সেল, লাঠিচার্জে বেশ কিছুক্ষণ ধরে উত্তেজনা ধাওয়ার পর সেটি ছড়িয়ে পড়ে মূল সড়কে। এ সময় তাদের সাথে সংঘাতে জড়ায় স্থানীয়রাও। ফলে লালদিঘি ও আশপাশে ছড়িয়ে পড়ে সংঘর্ষ। আহত বেশ কয়েকজন। বলারও সুযোগ দেয় নাই আর পাথর মারতেছে। জাতীয় পতাকা অবমাননার একটি মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কে সোমবার ঢাকা বিমানবন্দরে আটক করে ডিবি। তার মুক্তির দাবিতে বিক্ষোভ হয়েছে বরগুনা সহ বিভিন্ন জেলায়। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। সবই হবে বাসায় বসে। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই সেভিংস করতে পারছি ডিজিটাল। সোমবারের তাণ্ডবে স্থবির যাত্রাবাড়ির মাহবুবুর রহমান মোল্লা কলেজ। চারদিকে ছড়িয়ে আছে হামলার চিহ্ন। কবে শুরু হতে পারে ক্লাস পরীক্ষা তা অনিশ্চিত। এদিকে ঘটনার সূত্রপাত যেখান থেকে, সেই ন্যাশনাল মেডিকেল কর্তৃপক্ষের দাবি তাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ ভিত্তিহীন। প্রায় ৮,০০০ শিক্ষার্থীর এই ক্যাম্পাসের প্রতিটা কক্ষেই হামলার চিহ্ন। আসবাব ও অবকাঠামো হয়তো নতুন করে তৈরি করা যাবে, কিন্তু শিক্ষার্থীদের পরীক্ষার খাতা, নম্বরপত্র, নিবন্ধনের কাগজ, কম্পিউটারের ডাটাবেজ, এমন গুরুত্বপূর্ণ সামগ্রীর ক্ষতি কিভাবে পূরণ হবে সেই চিন্তায় রীতিমতো দিশাহারা কলেজটির কর্তৃপক্ষ। এটা একটা লজ্জাজনক এবং ন্যাক্কারজনক। আমরা দেখেছি সোহরাওয়ার্দী কলেজের প্রিন্সিপাল মহোদয় ম্যাডাম, অনেকটাই ওনার উস্কানিতেই ছেলেরা উৎসাহিত হয়ে এই হামলাটা চালিয়েছে, যেটা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি। যে ক্ষতিটা হয়েছে, এই ক্ষতির পরিমাণ যদি আপনি করেন, আমি ক্ষতির পরিমাণ বাদিয়ে দিলাম। ছাত্ররাই যে পিছিয়ে যাচ্ছে 2-3 মাস, পরীক্ষা হবে না, এটা অবকাঠামোগত নির্মাণ কাজ করতে অনেক সময় লাগবে, অবশ্যই তারা পিছিয়ে যাচ্ছে। সুপার সানডে নাম দিয়ে একটা করে তারা এই কলেজকে উড়িয়ে দিবে, ডক্টর মাহবুব মোল্লা কলেজকে উড়িয়ে দিবে, তারা এটা খুলে নিয়ে যাবে, এরকম একটা ঘোষণা সোহরাওয়ার্দী কলেজ ছাত্র শিক্ষার্থীরা দেয়। এর পরিপ্রেক্ষিতে কালকে এই ধরনের ঘটনা ঘটে। প্রায় ৫০ কোটি টাকার মতন আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে, এটা আমাদের প্রাথমিক ধারণা। এটা আরও বেশি হতে পারে। প্রিন্সিপাল মহোদয় বলছে যে তারা আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রক্রিয়াধীন আছেন। তারা যদি আইনি ব্যবস্থা নেয় তাহলে আমরা তদন্ত করে সঠিক যেটা সত্য সেটাই আমরা করব। কেবল কলেজ ক্যাম্পাস নয়, এদিন থমথমে ছিল পুরো এলাকা। এমন অবস্থায় কবে আবারও ক্লাস পরীক্ষা চালু হবে তা নিশ্চিত নয়। উদ্ভূত পরিস্থিতিতে ক্ষোভ ঝাড়েন অভিভাবকরা। সন্তানদের শিক্ষা ও নিরাপত্তা নিয়ে চিন্তিত তারা। পুরো একটা শিক্ষা প্রতিষ্ঠান শেষ করে দিচ্ছে ওরা। যদি ওদের পড়ালেখা বা ফ্যামিলিগত শিক্ষা থাকতোই তাহলে তো এই কাজটা করতে পারতো না। অনেক স্বপ্ন ছিল এখান থেকে একটা ভালো রেজাল্ট করে বের হব। আমাদের কলেজ কিন্তু অনেক ভালো করে আমাদের পড়াশোনা একদম হাতে ধরে কলমে আমাদের একদম পুরো গাইড করে। তো এখান থেকে কি হয়ে গেল তো অনেক কষ্ট। এরকম যদি হামলা হয় তাহলে আমাদের অভিভাবকের ভয় হচ্ছে, আমাদের ছেলে মেয়ে কীভাবে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাবো। এ তো গেল শিক্ষাঙ্গনে হামলার এক পিঠের গল্প। রোববার মাহবুবুর রহমান মোল্লা কলেজের ছাত্ররা সোহরাওয়ার্দী কলেজে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তার ক্ষয়ক্ষতিও অনেক। সিসি ক্যামেরার ফুটেজে যা স্পষ্ট। তবে সংবাদ সম্মেলন করে মোল্লা কলেজে হামলার দায় অস্বীকার করলেন সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা।
গত কয়েকদিন থেকে রাজধানীতে এবং পুরা দেশের মধ্যে একটা অরাজকতার যে ভাবমূর্তি তৈরি হয়েছে, এর কারণে যদি কোনো শিক্ষার্থীকে দায়ী করা যাবে না, কারণ কোনো শিক্ষার্থী এগুলোর সাথে জড়িত না। দুই শিক্ষা প্রতিষ্ঠান তছনছ হওয়ার সূত্রপাত যেখান থেকে, পুরান ঢাকার সেই ন্যাশনাল মেডিকেল কর্তৃপক্ষ বলছে সংঘর্ষে তাদের কেউ জড়িত নয়। টাকার জন্য মোল্লা কলেজের ছাত্র অভিজিতের মরদেহ আটকে রাখার অভিযোগও নাকচ করেন তারা। সঠিক তথ্য সাধারণ ছাত্রদের মধ্যে উপস্থাপন না করে বিভ্রান্তিকর ও উস্কানিমূলক তথ্য ছড়িয়ে দেওয়া হয়। তবে শিক্ষার্থীরা বেপরোয়াভাবে একে অপরের প্রতিষ্ঠানে হামলার ঘটনায় শিক্ষকদের ভূমিকা নিয়েও উঠেছে নানান ধরনের প্রশ্ন। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। দর্শক, রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে এই মুহূর্তে সংবাদ সম্মেলন করছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট। সরাসরি যাচ্ছি সেখানে। মন্ত্রণালয়ের সচিব থেকে একটা বা রাষ্ট্রের থেকে অনুমতি নেওয়া লাগে। কোনো ব্যক্তি কখনো রাষ্ট্রদ্রোহ মামলা করতে পারে না। তা আমরা ধারণা করেছিলাম, এবং আপনারা জানেন যে ফিরোজ খান যিনি মামলাটা করেছিলেন, পরবর্তীতে বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়। সেই জন্য আমি বিএনপির তারেক রহমান সহ আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা সহ বিএনপি নেতৃবৃন্দকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমরা আশা করি যে এই 8 দফার আন্দোলন শুধু সনাতনী সম্প্রদায়ের আন্দোলন না, এটা সকলের আন্দোলন, এটা আমাদের অধিকারের প্রশ্ন। আমাদের আন্দোলন কোনো সরকারের বিরুদ্ধে না, এবং আমরা দেখেছি যে আন্দোলন চলাকালীন সময়ে বিভিন্ন সময়ে সেখানে আওয়ামী লীগের ট্যাগ লাগানোর চেষ্টা করা হয়েছে বিভিন্নভাবে। যেমন অতীতে আমরা দেখেছি যে আমরা এর আগে যখন আন্দোলন সংগ্রাম করেছি তখন জামাত বিএনপির ট্যাগ লাগানো হতো। এখন আওয়ামী লীগের ট্যাগ লাগানোর চেষ্টা করে এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করা হচ্ছে। সেই রাষ্ট্রদ্রোহ মামলায় গতকাল আপনারা জানেন যে রংপুর সমাবেশ শেষ করে আমাদের যিনি মুখপাত্র উনি গৌড়মঠে উঠেছিলেন। সেখান থেকে চট্টগ্রামে যাওয়ার পথে আমাদের চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ আমাদের এই আন্দোলনের অন্যতম মুখ আমাদের প্রিয় স্যার অধ্যাপক কুশলবরণ চক্রবর্তী এবং তার একজন সহকারী আদিপুরুষ যখন বিমানবন্দরে সেখানে গিয়েছিলেন, তাদেরকে সিকিউরিটি নিরাপত্তা দেওয়ার কথা বলে তাদেরকে গাড়িতে তুলে এবং সেই ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। ডিবি কার্যালয়ে সেখানে আমাদের কুশলবরণ চক্রবর্তী অধ্যাপক উনি অন্য একটা গাড়িতে উঠে সেই গাড়িটা ফলো করে এবং গাড়ির নাম্বার সহ দেওয়ার পরে আমরা বুঝতে পারি যে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে সারা বাংলাদেশে এবং বিশ্বভাবে আপনারা জানেন যে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন এবং সংগ্রাম চলছে। দর্শক, রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সংবাদ সম্মেলন করছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট। আমরা এতক্ষণ ছিলাম সেখানে। এবার ভাইয়া হোটেলস প্রেজেন্স নিউজ 24-এ নিচ্ছি একটা বিরতি, সঙ্গেই থাকুন।
আরেকবার স্বাগত জানাচ্ছি ভাইয়া হোটেলস প্রেজেন্স নিউজ বিস 24-এ। রাজধানীতে চলাচল করা বাসের একটি বড় অংশের ফিটনেস নেই, তাই প্রশ্ন দেখা দিয়েছে ঢাকা মহানগর পরিবহনের সেগুলোর অন্তর্ভুক্তি নিয়ে। প্রস্তাব দেওয়া হয়েছে সর্বোচ্চ 5 বছরের বেশি পুরনো বাস বহরে না রাখার জন্য। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন সব পক্ষের স্বার্থ বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নিতে হবে সরকারকে। সাদবিন শফিকের রিপোর্টে বিস্তারিত। স্বার্থ আর ব্যবসায়িক কুটচালে গোড়াতে হোঁচট খেলেও বাস রুট রেশনালাইজেশন বা ঢাকা নগর পরিবহন কিছুটা হলেও আশাবাদী করছে দীর্ঘ অনিয়মে যাতনাক্লিষ্ট রাজধানীবাসীকে। আসছে বছরের শুরুর দিকে এটি বাস্তবায়নের পথে হাঁটতে চায় সরকার। চূড়ান্ত হয়েছে 42টি রুট, আবেদনও করছেন আগ্রহী বাস কোম্পানিগুলো। নীতিমালা চূড়ান্তে এখন বড় প্রশ্ন বর্তমানে সড়কে চলাচল করা 20 বছরের পুরাতন লক্কর বাসের ভবিষ্যৎ, যার সংখ্যাটা অনেক, প্রায় 1/4। প্রকল্পের সাথে শুরু থেকে আছেন এক পরিবহন বিশেষজ্ঞ। তার প্রস্তাব নগর পরিবহনে চলবে না 5 বছরের বেশি পুরাতন বাস, যদিও এই ইস্যুতে কিছুটা নমনীয় প্রকল্প পরিচালক। এখন যারা মালিক আছে তাদের দিয়ে কোম্পানি করা হবে। তাদের যে এক্সিস্টিং ফ্লিট আছে, মানে যে বাসগুলো আছে, তার মধ্যে 5 বছরের কম বয়স সেগুলো থাকবে, বাকিগুলো ডিসকার্ড করে দিতে হবে। মানে এই কোম্পানি বেসড অপারেশনের মধ্যে সেগুলো ঢুকবে না। আর নতুন বাস কিনতে হবে এবং সব কিছু হবে ওই কোম্পানির নামে। 7-8 বছরের পুরনো বা একটু পুরনো বাস যে খুব বাজে অবস্থায় আছে তা কিন্তু না। আমরা যদি এখন বলি যে 5 বছরের পুরনো সব বাস ফেলে দেব, তাহলে আসলে ঢাকা মহানগরীতে বাস চালানোর মতো বাস থাকবে হয়তো মাত্র 20-25%, খুব কম। তো হুট করে তো এইভাবে সব সরিয়ে দেওয়া যায় না। সুতরাং বাসগুলোকে আমরা চেষ্টা করবো রিফারবিশ করে আনতে। সড়কে মেয়াদ উত্তীর্ণ বাসের দৌরাত্ম্য আর স্ক্র্যাপ নীতিমালা না থাকার বাস্তবতায় আলোচনা আছে সংশ্লিষ্ট সব পক্ষকে একসাথে নিচে আনার। এক্ষেত্রে দাঁড় করানো যেতে পারে একটি বাণিজ্যিক মডেল। ভালো মানের বাস এবং বাসগুলোকে একটা কোম্পানির আওতায় আনতে হবে, এক ছাতার নিচে আনতে হবে। এই জন্য গভর্নমেন্ট লিস্টেড কোম্পানির কথা আমি বলবো। একটা চমৎকার বিজনেস মডেল দরকার। যারা এখন ব্যবসা করছে তাদেরকে ওই কনফিডেন্সটা দিতে হবে যে তোমরা যদি কোম্পানির ভিতরে আসো, তোমাদের এখানে লোকসানের কোনো সুযোগ নাই। সেক্ষেত্রে আমি বলবো যে উন্নত বিশ্বে এই মডেল আছে। আসলে গণপরিবহন সবসময় সাবসিডাইজ হয়, এখানে ভর্তুকি দেওয়া হয়, সরকার প্রয়োজনের মধ্যে ভর্তুকি দিবে। তবে নতুন ব্যবস্থায় বাস পরিচালনায় কিছু কঠোর শর্ত বেঁধে দিতে চায় কর্তৃপক্ষ। সিটিং অ্যারেঞ্জমেন্ট বাদ দিলেও মাঝখানে হাঁটার জায়গা রাখতে হবে ভালো। তারপরে ন্যূনতম 4 ফিট 48 ইঞ্চির বেশি বড় দরজা রাখতে হবে যেন সবাই উঠতে পারে। আমাদের ডাবল স্টেপ বাস অনেক উঁচু, তারপরেও সেখানে ডাবল স্টেপকে অন্তত 4টা স্টেপ করতে হবে। এগুলো কিছু প্রি রিকুইজিট আমরা রাখার চেষ্টা করছি, আমরা তাদের সাথেও বসবো। তো এগুলো করে নিয়ে আসলে বাসগুলোকে নামাতে হবে। তবে সব পক্ষের সহযোগিতা ছাড়া আবার অনিয়মের পাকচক্রে পড়তে পারে এই উদ্যোগ, সে আশঙ্কা থেকেই যায়। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। কর্ন, মিল্ক, কোকোনাট আর বাটারের দুর্দান্ত কম্বিনেশনে ইয়াম্মি ক্রাঞ্চি টেস্টের পপার। বেশি ফান নিয়ে এখন 25 গ্রামের বিগ ফান প্যাকেট। ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে ঢাকায় গণজমায়েতের মূল হোতা সহ আরও 18 জনকে গ্রেফতার করেছে পুলিশ। নেপথ্যে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। বিনা সুদে 1 লাখ থেকে 1 কোটি টাকা ঋণ দেওয়ার কথা বলে সোমবার দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় আনা হয় একদল নারী পুরুষকে, যার নেপথ্যে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামের একটি সংগঠন। নাম আমি বলতে পারি না, যে কাগজে আঙ্গো গাড়ি আইতাছে 5টা সৈয়দপুরতে। আমাকে বলছে যে এরকম লোন দিব, এর লিগে আমাকে নিয়েছে এই কথা বলছে যে 50 থেকে 1 লাখ 2 লাখ যে জানে আর কি কাগজপত্র দিয়ে। প্রতারণার ঘটনায় মামলা হয়েছে শাহবাগ থানায়। মূল পরিকল্পনাকারী মোস্তফা আমিন ও মাহবুব সহ ধরা হয়েছে অন্তত 20 জনকে। এই ঘটনার পেছনে দেশকে অস্থিতিশীল করার কোনো ষড়যন্ত্র ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যে আপনারা জানেন এই সংক্রান্ত বিষয়ে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে 18 জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। নেতৃস্থানীয় 2 জনকে গ্রেফতার করা হয়েছে। মোস্তফা আমিন নামে একজন ব্যক্তি এবং আরেকজন নাম মাহবুবুল আলম। ঋণের নামে প্রতারণার অভিযোগে সোমবার লক্ষ্মীপুরের কমলনগর থেকে স্থানীয়রা ঘেরাও করে 85 জনকে তুলে দেয় পুলিশের হাতে। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। ভাইয়া হোটেলস প্রেজেন্টস নিউজ বিস 24-এ নিচ্ছে আরো একটা বিরতি।